হ্যালো দৈপাইকা, কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? ভীষণ ভালো আছি। প্রথমে তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সেম টু ইউ, হ্যাপি নিউ ইয়ার। আর আমি খুবই খুশি আজকে যে নতুন বছর আমি দৈপাইকাকে পেয়েছি এবং আমাদের আলাপ দীর্ঘদিনের, কিন্তু এইভাবে আমাদের কখনো বসা হয়নি, তাই একদম তো? একদম ঠিক তাই। আচ্ছা, দৈপাইকার পরিচয়টা একটু দিয়ে দিই। ও হচ্ছে দৈপাইকা চক্রবর্তী, মানে দৈপাইকা আমি বলছি কারণ দৈপাইকা বলতে আমার ভীষণ সুবিধা হচ্ছে, কিন্তু তোমাদের জন্য এটা জানিয়ে রাখা খুব দরকার যে দৈপাইকা কিন্তু একজন এস্থেটিক মেডিকেল প্র্যাকটিশনার। সেই জন্য ও দৈপাইকা ডক্টর দৈপাইকা চক্রবর্তী। আর দৈপাইকা, তোমার তো একটি ক্লিনিকও আছে, তাই তো? তোমার ক্লিনিকের নামটা একটু প্লিজ সবাইকে বলে দাও। একদম। হ্যালো, আই এম ডক্টর দৈপাইকা চক্রবর্তী। আই এম দ্য ফাউন্ডার অ্যান্ড ওনার অফ স্কিন বি এস্থেটিক্স। ওকে, এটা হাজরাতে রয়েছে, তাই তো? একদম, হাজরা চারমাথার মোড়ে। ওকে, আচ্ছা দৈপাইকা, এবার বলো যে তুমি তো খুব গ্লো করছো, ডেফিনেটলি অবশ্যই করা উচিত। থ্যাংক ইউ, সেম অ্যাজ ইউ। থ্যাংক ইউ। আচ্ছা বলো যে তোমার কাছে আজকে আমি অনেক প্রশ্ন নিয়ে এসেছি, ঠিক আছে? একদম। কারণ এই প্রশ্নগুলো যে সবকটাই আমার প্রশ্ন, অফকোর্স আমার প্রশ্ন, কিন্তু তার সাথে সাথে তোমার এত পেশেন্ট, এত ক্লায়েন্টস যারা রয়েছে তারা তো নানান রকম সমস্যা নিয়ে তোমার কাছে যায়, ডেফিনেটলি, তাই তো? তো একটা আমি যেটা এখন আমার জেনারেশনটা বলছি তোমাকে, আমরা কিন্তু ভীষণ রকম এখন কনসিয়াস, ঠিক আছে? কিন্তু আগে যদি দেখা যেত, আজ থেকে যদি একটু 20 বছর 20 বছর কেন বলছি, 10 বছর, ইভেন 5 বছর আগেও কিন্তু এতটা কনসিয়াস বোধহয় মানুষ ছিল না, যতটা যত দিন যাচ্ছে মানুষ আরো বেশি কনসিয়াস হয়ে যাচ্ছে, মানে সেটাই হওয়া উচিত। একদম তাই একদম, তো? ইউ আর অ্যাবসলিউটলি রাইট অ্যাবাউট দ্যাট। আর এই যে প্রত্যেক দিন এত স্ট্রেস এবং তার সাথে সাথে এত মানে কাজের চাপ থেকে স্ট্রেস থেকে আরো বেশি হেয়ার ফল, আরো বেশি স্কিন ড্যামেজ, আরো বেশি পিগমেন্টেশন, আর নানান রকম সমস্যা, ক্লাইমেট তো রয়েছে। তো এই সব কিছুকে ওভারকাম করার জন্য তো তোমার কাছে যেতে হবে, একদম তাই? আচ্ছা, তুমি তো একজন অ্যাস্থেটিক মেডিকেল প্র্যাকটিশনার, রাইট। তো এবার তুমি আমাকে বলো যে আজকে আমি স্কিনের একটা অ্যাকনে নিয়ে ভুগছি, কিংবা একটা পিগমেন্টেশনের প্রবলেম, একটা কালো দাগ, বা বাংলায় যেটাকে বলে মেচে দাগ, সেগুলো নিয়ে ভীষণ ভুগছি, কিন্তু কিছু জিনিস ব্যবহার করছি, সেটাতে কিছুদিন একটা রেহাই পাচ্ছি, আবার পুনরায় কিন্তু সেই একই জিনিস হচ্ছে। তো কি করা উচিত? আমার কি একজন ডার্মাটোলজিস্টের কাছে যাওয়া উচিত, নাকি আমার তোমার কাছে যাওয়া উচিত যেহেতু তুমি একজন অ্যাস্থেটিক প্র্যাকটিশনার, অথবা আমার একজন কসমেটোলজিস্টের কাছে যাওয়া উচিত? এটা না ডিফারেন্সিয়েটটা মানুষের করা খুব, মানে এটা অনেকেই জানে না। একদম একদম, এই ডিফারেন্সিয়েটটা করা কিন্তু খুব দরকার। এটা আমি তোমার থেকে জানতে চাই দৈপাইকা, যে কি করা উচিত, একটু বলো প্লিজ। একদম সুদীপ্তা, ইউ আর অ্যাবসলিউটলি অন পয়েন্ট অ্যান্ড ইউ হ্যাভ আস্কড আ ভেরি ভেরি ভাইটাল কোয়েশ্চেন। এইটা মানুষের মধ্যে খুব কনফিউশন, যেটা তুমি বললে যে পিপল আর নাও ভেরি কনসিয়াস অ্যাবাউট দেয়ার লুকস, অ্যাবাউট দেয়ার হেয়ার, সব কিছু নিয়ে একটা কনসিয়াসনেস কিন্তু বেড়ে গেছে মানুষের মধ্যে। আগে সেটা শুধুমাত্র খুব হাই প্রোফাইল বা সেলিব্রিটি বা যারা ক্যামেরার সামনে আসছে তাদের মধ্যে দেখা যেত, এখন কিন্তু মাস পিপল আর টোটালি ইনভলভড ইনটু দ্য এস্থেটিক, যে আমাদের যে ট্রিটমেন্টসগুলো করা হয়। তো যখন একজন কেউ দেখছে যে তার স্কিনের মধ্যে প্রবলেম আসছে, যেমন অ্যাকনে, পিগমেন্টেশন বা এজিংয়ের প্রবলেম, তো ফার্স্ট অফ অল দ্য পার্সন নিডস টু গো টু অ্যান এস্থেটিক ক্লিনিক। প্রথমে সে একটা এস্থেটিক ক্লিনিকে যাবে। নাও এস্থেটিক ক্লিনিকে গিয়ে দ্য প্রবলেম ইজ ডায়াগনোসড, মানে ফার্স্টে দেখা হবে যে তার কি কোনো স্কিনের ডিজিজ আছে, কোনো স্কিনের মধ্যে অ্যাজ পার কোনো ইলনেস আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা সেগ্রিগেট করি। তার যদি স্কিনের প্রবলেম থাকে, যেমন অ্যাকনে, পিগমেন্টেশন বা অন্য ধরনের কনসার্ন, যেটা আমাদের স্কিন ডিজিজেস অ্যাকচুয়ালি বলা হয়, তখন কিন্তু তাকে সোজা চ্যানেল আপ করে দেওয়া হয় টু আ ডার্মাটোলজিস্ট, যেটা আমাদের স্কিন বিতে উই হ্যাভ আ বোর্ড সার্টিফাইড ডার্মাটোলজিস্ট ডক্টর প্রিয়া, অ্যান্ড শি ইজ ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যান্ড ওয়েল নোন ডার্মাটোলজিস্ট ইন কলকাতা। সো ওনার কাছে দেয়া হয়। নাও কামস টু দ্য প্রসিডিউরাল পার্ট। তো কিছু কিছু প্রসিডিউরস আছে উইচ শি পারফর্মস, অ্যান্ড কিছু কিছু প্রসিডিউর আছে দ্যাট দ্য আদার যারা প্রফেশনাল আছে তারা পারফর্ম করে। তো নেক্সট কামিং টু দ্য এস্থেটিক মেডিকেল প্র্যাকটিশনার, যেমন আমি বা আমার মতো যে আরও ডাক্তাররা আছে। সো সেক্ষেত্রে কি হয়, তখন যারা আমাদের কাছে আসে, যাদের এস্থেটিক নিড আছে, যেমন তারা স্কিনটা গ্লো করতে চায়, তাদের স্কিনের পিগমেন্টেশনগুলোকে মানে কন্ট্রোলে রাখতে চায়, বা হেয়ারের প্রবলেম হচ্ছে, হেয়ার প্রচণ্ড ফল হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু উই কাম ইনটু অ্যাকশন। আমরা কি করি, আমরা প্রবলেমটাকে ডায়াগনোজ করি, ঠিক আছে, তারপরে সেটা ট্রিটমেন্ট বলি। নাও কামস দ্য ট্রিটমেন্ট পার্ট। আমরা যেটা করি, এস্থেটিক মেডিকেল প্র্যাকটিশনার যেটা করে, উই পারফর্ম টোটালি কমপ্লিটলি নন ইনভেসিভ ট্রিটমেন্ট।
কোনো রকম আমরা কিন্তু ইনভেসিভ ট্রিটমেন্ট বা সার্জারি এগুলো কিন্তু করে থাকি না। দ্যাট ইজ অ্যাগেন আ পার্ট অফ আ ডার্মাটোলজিস্ট অর আ প্লাস্টিক সার্জন। এখন তাদের কাছে আমরা চ্যানেল আপ করে দিই। বাট উই ডু দ্য নন ইনভেসিভ পার্ট, যেটা এনার্জি বেসড ডিভাইসেস, যেমন লেজার হলো বা আরএফ ট্রিটমেন্ট হলো, এইগুলো যে ট্রিটমেন্টগুলো করা যায়, মাইল্ড পিলিং, সেইগুলো কিন্তু আমরা পারফর্ম করে থাকি। এবার নেক্সট কামিং টু যেটা যাদের কোনো রকম প্রবলেমই নেই স্কিনের মধ্যে, একদম নর্মাল স্কিন, হেলদি স্কিন আছে, শুধু একটু মেনটেনেন্সের জন্য প্রয়োজন, তাদের জন্য কিন্তু চলে আসছে মেডিফেশিয়ালস। এবার মেডিফেশিয়াল কারা করে? মেডিফেশিয়াল কিন্তু করে কসমেটোলজিস্ট অ্যান্ড ট্রেন্ড থেরাপিস্ট। তো এনাদের কাছে দিয়ে দেওয়া হয় মেডিফেশিয়ালের পার্টটা। যারা রেগুলার বেসিসে মান্থলি বা ওয়ান্স ইন 2 মান্থস জাস্ট মেনটেন করতে চায় স্কিন অ্যান্ড হেয়ার, তাদের একদম শুধুমাত্র মেডিফেশিয়ালই করা হয়। তো দিস মেডিফেশিয়ালস অ্যাবসোলুটলি দে আর নন ইনভেসিভ, আর ইনভেসিভ একদমই নয়। তো মেডিফেশিয়ালস আর বেসিক্যালি কম্বিনেশন অফ মাইল্ড মেডিকেল ট্রিটমেন্টস অ্যান্ড দ্য প্যাম্পারিং পার্ট অফ ফেশিয়ালস। সো দিস টু কম্বাইন্ড উইথ যেটা এফেক্ট চায় প্রত্যেকটা ক্লায়েন্ট, দে ওয়ান্ট বেসিক্যালি যেটা চায় সবাই, গ্লোয়িং স্কিন, ব্রাইটেন স্কিন, একটা ইভেন স্কিন টোন থাকবে, আর তার সাথে স্কিনে প্রবলেমস থাকবে না। তো এই মেনটেন্সটা আমরা বলি ওয়েদার ওয়ান্স ইন আ মান্থ অর ওয়ান্স ইন 2 মান্থস করে জায়গাটাকে মেনটেন রাখা। সো দিজ আর পারফর্ম বাই কসমেটোলজিস্ট অর বাই যে ট্রেন থেরাপিস্ট হয়, তাদের দ্বারা এগুলো করা হয়। ওকে, ফাইন। আচ্ছা, এবার আসে যে আমরা তো প্রত্যেকেই আর দুর্দান্ত গ্লোয়িং স্কিন চাই, তাই তো? মানে আমি যদি আমার কথা বলি, রোজ সকালবেলা শুটিংয়ে যাই, রাত্রিরে বাড়ি ফিরি, ফেরার পর মনে হয় যে একটা কিছু করা দরকার স্কিনে, কিন্তু যেহেতু আমাদের সময়ের খুব অভাব, সেই জন্য আমরা এমন কিছু করতে চাই যেটা হয়তো একটা ট্রিটমেন্ট করালাম, কিন্তু সেটা অনেক দিন ধরে সেই ট্রিটমেন্টটা একটা ফলাফল যাকে বলে, রাদার একটা কনসিস্টেন্সি থাকলো, ঠিক আছে, যে সবাই দেখে বলে বাবাটা দারুণ, স্কিনটা তোমার গ্লো করছে। তো কিন্তু কি হয়, যেহেতু আমরা রেগুলার বেসিসে মেকআপ করি, তাতে কিন্তু আমাদের স্কিন ভীষণ রকম ড্যামেজ হয়, এটা খুব কোয়াইট অবভিয়াস, একদম নরমাল। তো আমাকে একটা কথা বলো দুইপাইকা, আজকে যখন আলোচনাই হচ্ছে একটা কোরিয়ান গ্লো স্কিন, গ্লাস গ্লো যেটা, সেটা নিয়ে এখন চারিদিকে খুব রমরম, রাইট? তাই তো সবাই সেটা নিয়ে খুব মানে উন্মাদনা, যে একদম এটা করাতেই হবে, প্রচন্ড ক্রেজ আর কি চারিদিকে। তো এই কোরিয়ান গ্লাস গ্লো স্কিন, হোয়াট ইজ অ্যাকচুয়ালি কোরিয়ান গ্লাস গ্লো স্কিন? তো এটার কি অনেকগুলো সেকশন আছে? মানে এইটা বলতে গেলে প্রথমে যেগুলো মাথায় আসে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ক্লাইমেট বা আমাদের ইন্ডিয়ান ছেলে এবং মেয়ে উভয়েরই স্কিনের একটা টেক্সচার হয় এবং প্রত্যেকের একটা নিজস্ব স্কিন টাইপ হয়। তো সেটাতে কি কোরিয়ান গ্লাস গ্লো স্কিন ট্রিটমেন্টটা কি নেওয়া যায়, বা নিলে সেটার কনসিস্টেন্সি কতদিন থাকতে পারে? কিংবা আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এটা কি মানে ধরো একটা সেশন আমি কমপ্লিট করলাম, তারপর কি আমাকে আবার 14 দিন পর কিংবা 21 দিন পর কি আমাকে আবার একটা ট্রিটমেন্টে যেতে হবে? আর একটা প্রশ্ন যেটা ফাইনালি আমার করার আছে, সেটা হচ্ছে হাইড্রেটিং করবে স্কিনটাকে। হাইড্রেট করাটা খুব ইম্পর্টেন্ট, একদম, কারণ আমাদের এখানে 1 মাস ঠান্ডা, বাকি 11 মাস গরম। একদম তাই। তো এই প্রশ্নগুলো কিন্তু এই কোরিয়ান গ্লাস গ্লো স্কিন ট্রিটমেন্ট নিয়ে কিন্তু খুব মাথায় আসছে। তো তোমাকে আমি একটা করে এতগুলো প্রশ্ন আমি সরাসরি তোমাকে অবশ্যই বলবো না, উত্তর দাও। তুমি আমাকে অ্যাকচুয়ালি প্রথমেই বলো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি কোরিয়ান গ্লাস গ্লো স্কিন ট্রিটমেন্ট? রাইট। সো কোরিয়ান গ্লাস গ্লো স্কিন যেটা, বেসিক্যালি এই কনসেপ্টটা ইজ ট্রেন্ডিং আ লট অ্যাজ উই নো, বাট দিস ইজ নট অনলি আ সিঙ্গেল সেশন। এটা কিন্তু সিঙ্গেল সেশনে অ্যাচিভ করা সম্ভব নয়। এটাতে অনেকগুলো ফ্যাক্টরস কাজ করে, যেমন কি ট্রিটমেন্ট, তার সাথে লাইফস্টাইল, চেঞ্জ ইন লাইফস্টাইল, এইটাও ম্যাটার করে, কারণ লাইফস্টাইলের উপরেই আমাদের স্কিন হেলথটা ডিপেন্ড করে। ডায়েট, উইচ ইজ অ্যাগেন আ ভেরি ক্রুশিয়াল ফ্যাক্টর ইন অ্যাচিভিং কোরিয়ান গ্লাস গ্লো স্কিন। তার সাথে আরেকটা হচ্ছে এক্সারসাইজ। তো এই সব কিছু ফ্যাক্টর মিলিয়ে কিন্তু কোরিয়ান যে গ্লাস স্কিন, যেটা এখন খুব পপুলার একটা টার্ম, সেটা অ্যাচিভ করা সম্ভব। এবার কিভাবে সম্ভব? আমাদের ক্লাইমেট তো খুব ডিফারেন্ট, ঠিক আছে? কোরিয়াতে যেটা আমরা দেখি, ওদের একটা এথনিসিটি আছে, ওদের একটা জেনেটিক্স আছে, সেটা ওদের ন্যাচারালি থাকে এবং তাদের এনভায়রনমেন্ট সেইভাবে সাপোর্টও করে, দে অ্যাচিভ দ্যাট গ্লাস স্কিন ভেরি ইজিলি। বাট আমাদের ক্ষেত্রে ফর ইন্ডিয়ান্স, সেখানে কিন্তু আমাদের উই ফেস আ লট অফ চ্যালেঞ্জেস। সাপোজ দ্য এনভায়রনমেন্ট ইজ নট ফেভারেবল ইন আওয়ার মানে গ্লাস গ্লো। আমারে এত ট্যান হয়, এত একদম, মানে সেটা তো স্কিনের ভীষণ রকম একটা ড্যামেজ করে। মানে আমি একটা গ্লাস স্কিন ট্রিটমেন্ট নিয়ে এলাম এবং তারপর পরের দিন আমি একটু রোদ্দুরে বেরোলাম, তাহলে
তো সাংঘাতিক একটা মানে একদম। কঠিন অবস্থা হবে অবস্থা হবে। এবং তার সাথে এই যে ট্রিটমেন্ট আমরা করলাম, ঠিক আছে, যেদিনকে আমরা ধরো যে গ্লাস ট্রিটমেন্টটা করলাম, তারপরে কিন্তু সাথে সাথে তাকে বেরিয়ে হিট ফেস করতে হচ্ছে, সান ড্যামেজ ফেস করতে হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তাকে ফেস করতেই হবে। তো যাতে খুব র্যাপিডলি জিনিসটা ডিটোরিয়েট না করে যায়, তার জন্য হোয়াট উই সাজেস্টেড, ফার্স্ট ইউ গেট ইউর লাইফস্টাইল কারেক্টেড, ঠিক আছে। তুমি একটা যদি হেলদি ডায়েটের মধ্যে থাকো, একটা যদি হেলদি এক্সারসাইজ সব কিছু করতে থাকো, স্কিনের মধ্যে কিন্তু চেঞ্জেস আসতে শুরু করে। যেমন হ্যাঁ, বাধ্য 25 বছরের পরে আমাদের কোলাজেন লস হয়, প্রত্যেকের ক্ষেত্রে এটা। আফটার 25 ইয়ার্স র্যাপিডলি কোলাজেন লস হতে শুরু করে, এবং যেটা দেখা যায় যে স্কিনের মধ্যে যে পোর্স সেগুলো আরও বেশি এনলার্জড হয়ে যায়। তার সাথে স্কিনে নানান রকম প্রবলেম শুরু হয়, কারণ স্কিনের প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমে যায়। তো তার জন্য পিগমেন্টেশন আসতে শুরু করে, অ্যাডাল্ট অ্যাকনে আসতে শুরু করে, এবং আরও নানান রকম যে কনসার্নগুলো, ফাইন লাইন্স, রিঙ্কলস, তো এই জিনিসগুলো কিন্তু প্রবলেমগুলো হতে থাকে। এবার কোরিয়ান গ্লাস স্কিনটা কি? বেসিক্যালি হোয়াট ইজ গ্লাস স্কিন? গ্লাস স্কিন হচ্ছে সামথিং দ্যাট ইজ ওয়েন দ্য স্কিনস বেরিয়ার হেলথ ইজ ইন অপটিমাল কন্ডিশন, তখন আমরা সেটাকে বলি গ্লাস স্কিন। অ্যান্ড দ্য রিফ্লেকশন অফ দ্য লাইট, যখন লাইট স্কিনে এসে পড়ছে সেটা স্ক্যাটার না করে রিফ্লেক্ট করছে, তখন কিন্তু উই কল দ্যাট আ কোরিয়ান গ্লাস স্কিন, ঠিক আছে। তো সেটা কিভাবে অ্যাচিভ করা সম্ভব? অফকোর্স ট্রিটমেন্টস আর দেয়ার। আগেন আমি সাজেস্ট করবো যে অ্যাকচুয়াল অরিজিনাল যদি গ্লাস স্কিন কেউ অ্যাচিভ করতে চায়, সেক্ষেত্রে কিন্তু রেগুলার ট্রিটমেন্টস, অ্যাটলিস্ট ফর 6 মান্থস একটা রেগুলার ট্রিটমেন্টে থাকতে হবে। তার সাথে নিজের ডায়েট কিন্তু পাল্টে ফেলতে হবে, এবং হেলদি ডায়েট অফকোর্স, এবং তার সাথে কিছু সাপ্লিমেন্টস নিতে হয়। তো সাপ্লিমেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট, কারণ সেটা আমাদের ওই জায়গাটাকে অপটিমাল যে স্কিন বেরিয়ার হেলথ ওটাকে অ্যাচিভ করতে হেল্প করে। তো এই কটা প্রোটোকল যদি আমরা অ্যাটলিস্ট 6 থেকে 7 মাস আমরা একটু ফলো করতে পারি, আমাদের কিন্তু খুব সুন্দর ভিজিবল মানে রেজাল্টস পাওয়া যায়। আচ্ছা, ওকে। অ্যাজ ওয়েল অ্যাজ এটাকে খুব হাইড্রেটও করে স্কিন। একদম অবশ্যই। সি হাইড্রেশন বেসিক্যালি কামস ফ্রম এ লট অফ ফ্যাক্টরস। স্কিনের ভেতর থেকেও একটা হাইড্রেট করতে হবে, মানে আমাদের বডির ভেতর থেকে একটা হাইড্রেশন আসতে হবে, প্লাস আমাদের বাইরে থেকেও জিনিসটাকে হাইড্রেট করতে হবে। আমাদের যত এজ বাড়ছে, as I told, after 25 years, not only collagen, we start to lose hyaluronic acid, which is a part of our natural body, ঠিক আছে? So that also starts to lose. তো সেই জায়গাটাকে রিপ্লেনিশ করতে গেলে we need to take a lot of hydrating things. সেটা whether it is in the water form, whether in the juice form, whether in any other liquid form, you have to keep it yourself hydrated. তাহলে কিন্তু স্কিনটা সেই হাইড্রেশন নিয়ে সেটা দেখা যেতে পারে। সেকেন্ডলি হচ্ছে যেটা অ্যাপ্লিকেশনে আমরা সবসময় বলি যে হাইলুরোনিক সিরাম কিন্তু ম্যান্ডেটরি। এনি স্কিন টাইপ, অয়েলি স্কিন টাইপ, ড্রাই স্কিন টাইপ, এজিং স্কিন টাইপ, হোয়াট এভার দ্য স্কিন টাইপ ইজ, ইউ হ্যাভ টু ইউজ আ হাইলুরোনিক সিরাম, যেটা অ্যাসিড সিরাম হয়, সেটা ম্যান্ডেটরিলি কিন্তু ইউজ করতে হবে। তো দিস ইজ ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়াস। এবার তার সাথে হাইড্রেশনের যে ব্যাপারটা আসে, হাইড্রেশন কীভাবে আসে, হাউ উই নো দ্যাট দ্য স্কিন ইজ অ্যাকচুয়ালি হাইড্রেটেড? So when we have our bodily fluids at optimal condition, that time the stratum corneum, যেটা আমাদের স্কিনের টপমোস্ট লেয়ার, সেইখানে কিন্তু ফুল হাইড্রেটেড থাকে স্কিনটা, তখনই কিন্তু এই লাইটটা রিফ্লেক্ট করে, আদারওয়াইজ লাইট স্ক্যাটার হয়ে যায় অ্যান্ড উই ডোন্ট অ্যাচিভ দ্যাট গ্লাস স্কিন। তো লাইট রিফ্লেকশন তখনই সম্ভব when the stratum corneum of our skin, মানে topmost layer of our skin, is fully hydrated with hyaluronic acid or with the মানে ওয়াটার। তো এই জায়গাটা মেনটেন রাখলে কিন্তু আমাদের খুব সুন্দর গ্লাস স্কিন বোঝা যায়। যে সকালে উঠেই when we get up in the morning, যখন কোনো মেকআপ থাকে না, যখন কিচ্ছু থাকে না স্কিনে, দ্যাট ন্যাচারাল গ্লো দ্যাট কামস, দ্যাট ইজ অফ আটমোস্ট ইম্পর্টেন্ট। একদম যে ফিনেস একদম গ্লাস স্কিন হবে, সেটার থেকেও বেশি ইম্পর্টেন্ট when you get up in the morning you have a glowing skin, bright skin, স্কিনে কোনো প্রবলেমস নেই। তো দ্যাট ইজ হোয়াট আমরা অ্যাচিভ করতে চাই। কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়ার মধ্যে যে ক্লাইমেট, সেটা তো পুরোপুরি পোরলেস স্কিন পসিবল নয়, আর পোরলেস স্কিন ইজ নট আ আইডিয়াল কন্ডিশন, বিকজ উই নিড পোর্স আর আওয়ার অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। এটা কিন্তু কোনো ডিফেক্ট নয়, পোর্স হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। তো পোর্স দরকার আছে আমাদের ঘামটা রিলিজ করার জন্য, টু রিলিজ দ্য সোয়েট, টু রিলিজ দ্য সেবেশিয়াস গ্ল্যান্ডের যে প্রোডাকশন হয় সেটাকে রিলিজ করার জন্য। তো সেই জায়গাটাকে বন্ধ আমরা করি না, উই নিড লেট দ্য ন্যাচারাল পোর্স স্টে, বাট উই শ্রিঙ্ক দ্য পোর্স। সেটা সম্ভব একমাত্র যখন আমরা ওই ডায়েট কামস ইন টু প্লে। তো সব ক্ষেত্রেই আমি বলে থাকি, যখনই আমাদের কাছে পেশেন্ট আসে অ্যান্ড দে ডিজায়ার টু হ্যাভ আ কোরিয়ান গ্লাস স্কিন, দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইজ ইউ মাস্ট হ্যাভ আ গুড ডায়েট, যেটা হেল্প করবে টু অ্যাচিভ, যেটা বললাম যে স্কিনের অপটিমাল বেরিয়ার হেলথ অ্যাচিভ করতে এবং স্কিনের যে পোর্সগুলো সেগুলোকে শ্রিঙ্ক করতে। তো সেই জায়গাটা আমরা গাইড করে দিয়ে থাকি এবং দে ফলো দ্যাট, তো সেই থেকেই তারা অ্যাচিভ করতে পারে। ওকে,
আচ্ছা দৈপাইকা, এবার আমাকে বলো যে আমি তোমার ক্লিনিকে গেলাম গ্লাস গ্লো ট্রিটমেন্ট নিতে, আমি সেটা নিলাম, এবার কতদিনের মধ্যে সেটা ধরো, আমি তো প্রথমত আই নিড টু নো কি যে এটার কটা সেশন, সেটা তোমার ক্লিনিকে গেলে ডেফিনেটলি তোমার যারা প্র্যাকটিশনার যারা রয়েছে তারা ডেফিনেটলি সেটা সাজেস্ট করবে। তো কটা সেশন নিলে আমি ওই রেজাল্টটা পাবো, মানে ওই রেজাল্টটা তো আমাদের কি উদ্দেশ্য, আমাদের উদ্দেশ্য তো রেজাল্টটা পাওয়া একদম, কারণ আমাদের সত্যি কথা এবার এখন যেহেতু আমরা খুব আপডেট হচ্ছে, প্রত্যেকটা দিন নিজেকে আপডেট করছে, সেই জন্য আমরা এর অন্তর্নিহিত অর্থগুলো খোঁজার চেষ্টা করি, মানেগুলো খোঁজার চেষ্টা করি যে কি অ্যাকচুয়ালি কেন এটা হচ্ছে, সেগুলো যেহেতু তুমি তোমার ক্লিনিক আছে সেটা তুমি আরো বিস্তারিত ভাবে বোঝাতে পারবে। কিন্তু ধরো আমি তোমার ক্লিনিকে গেলাম, আমি এই ট্রিটমেন্টটা নিতে শুরু করলাম, কতদিনের মধ্যে রেজাল্ট আমি পেতে শুরু করব এবং কতদিন এটাকে আমি ধরে রাখতে পারবো, তারপর अगेन আমাকে আবার সেই ট্রিটমেন্টে যেতে হবে। রাইট। সো বেসিক্যালি আমাদের যখন কোরিয়ান গ্লাস স্কিন একটা টার্গেট থাকে, আমাদের দু ধরনের ট্রিটমেন্ট হয়, ঠিক আছে? তো আমাদের কাছে তো নানান রকমের ক্লায়েন্টস বা পেশেন্টস আছে, সবার স্কিন কিন্তু পারফেক্ট হয় না, ঠিক আছে? এভরিবডি কামস উইথ আ ডিফারেন্ট স্কিন। কারো স্কিনের মধ্যে ইস্যু থাকতে পারে, যেমন অ্যাকনে থাকতে পারে, পিগমেন্টেশন থাকতে পারে, ঠিক আছে? তারপর আরও নানান রকম কনসার্ন থাকতে পারে। তো যখনই ফার্স্ট কেউ কনসালটেশনের জন্য আসে, আমাদের কাজ হচ্ছে তাকে সেই প্রবলেমগুলোকে ডিটেক্ট করে দেওয়া, ঠিক আছে? তো একটা একটা করে কিন্তু আমরা কারেক্ট করি। নাও দ্য থিং, সেশনগুলো ডিপেন্ড করে যে তার কতটা প্রবলেম আছে। সে যদি মাইনাস পয়েন্ট থেকে শুরু করে, নেগেটিভ জায়গা থেকে শুরু করে, মানে প্রচুর স্কিনে অ্যাকনে আছে, তার মধ্যে পিগমেন্টেশন আছে, আনইভেন স্কিন টোন আছে, ডালনেস আছে, তখন কিন্তু আমাদের প্রথম 3টে সেশন শুধু সেটাকেই কারেকশন করতে লেগে যায়। তারপর তো কামস আ গ্লাস স্কিন। সো বেসিক্যালি হোয়াট উই সে ইজ মিনিমাম 6 to 8 সেশন লাগে, ঠিক আছে? যাদের প্রবলেম আছে স্কিনে, যাদের কোনো প্রবলেম নেই, ইট ইজ অ্যাচিভেবল ইন মেবি ম্যাক্সিমাম 3 to 4 সেশনস, ঠিক আছে? তো সেই জায়গাটা মাথায় রেখে এটা করা হয়। এবং যেটা আমি বললাম যে দু ধরনের ট্রিটমেন্টের প্রোটোকল হয় গ্লাস স্কিনের ক্ষেত্রে। একটা হচ্ছে পুরোপুরিভাবে ন্যাচারাল ট্রিটমেন্ট, যেটার মধ্যে আসছে আমাদের এনার্জি ডিভাইসেস দিয়ে মেডিফেশিয়াল করা হচ্ছে, কোনো রকম কিন্তু ইনজেক্টেবল এখানে আমরা করছি না, ঠিক আছে? তার সাথে করা হচ্ছে আমাদের স্কিনের একটা ডায়েট দেওয়া হচ্ছে, স্কিনের এক্সারসাইজের জন্য কিভাবে কি করতে হয় সেগুলো আমরা বলে দিচ্ছি। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, স্কিন কেয়ার প্রোডাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্কিন কেয়ার প্রোডাক্ট বাড়িতে রেগুলার ইউসেজ ছাড়া একটা গ্লাস স্কিন অ্যাচিভ করা কিন্তু একদম কমপ্লিটলি ইম্পসিবল, ঠিক আছে? তো ওই জায়গাটা আমরা তো একদিন ট্রিট করছি মাসে, বাট 29 days ইউ আর ট্রিটিং ইউরসেলফ অ্যাট হোম। তো তার জন্য সেটাও আমরা অফকোর্স গাইড করে দিই, আমরা প্রোডাক্টস দেখিয়েও দিই কী কী ইউজ করতে হয়। তো সেটার সাথে কিন্তু স্লোলি, এটা হচ্ছে ন্যাচারাল পদ্ধতি, মেবি ইট উইল টেক 4 to 6 months, বাট ইট ইজ অ্যাচিভেবল থ্রু যেগুলো বললাম যে স্কিন কেয়ার ট্রিটমেন্ট করা, ন্যাচারাল স্কিন কেয়ার ট্রিটমেন্ট, তার সাথে হোম কেয়ার প্রোডাক্টস যেগুলো, ডায়েট, এক্সারসাইজ, এই সব কিছুভাবে মিলিয়ে আমরা কিন্তু একটা পার্মানেন্ট বলতে পারো পরিপূরক করে এবার এই যে রেজাল্টটা এলো, এই যে 4 থেকে 6 মাসের মধ্যে যে রেজাল্টটা এলো, এটা কিন্তু এর লনজিভিটি কিন্তু অনেক বেশি হয়, কারণ এটা ন্যাচারাল। এতে আমরা কোনো রকম কিন্তু আর্টিফিশিয়াল জিনিস ইউজ করছি না, যেটা চলে যাওয়ার একটা ভয় আছে। এটা ন্যাচারালি আমরা অ্যাচিভ করছি জিনিসটাকে। সো দিস ইজ মাচ মোর, মানে ইট গোজ অন মাচ মোর লঙ্গার। মেবি তুমি যদি বাই চান্স কেউ ট্রিটমেন্ট না করাতে পারলো, ফর দ্য নেক্সট অ্যানাদার 6 months তার স্কিন কিন্তু সেরকমই থাকবে উইথ দ্য মেনটেন্যান্স অফ দ্য হোম কেয়ার প্রোডাক্ট। তো সেই জায়গাটা সে কম্প্রোমাইজ হচ্ছে না। নাও নেক্সট কামিং টু দ্য, যেটা আমরা অ্যাকচুয়াল কোরিয়ান গ্লাস স্কিন ট্রিটমেন্ট বলে থাকি, এইটা কিন্তু ইনজেক্টেবল পার্ট। ইনজেক্টেবলের মধ্যে তখন আমরা এই যে বললাম যে একদম সোজা ডার্মাটোলজিস্টের কাছে চলে যায় যখনই ইনজেক্টেবলের ব্যাপার থাকে। এর মধ্যে আসছে কিন্তু বোটক্স, ঠিক আছে, পিডিআরএন যেটা স্যালমন ডিএনএ আমরা বলে থাকি, তার সাথে এক্সোজোম, এই জিনিসগুলো দিয়ে, বা ওই কোরিয়ান গ্লাস স্কিনের একটা আলাদা ধরনের স্কিন বুস্টার্স হয়, তো সেই স্কিন বুস্টার্স দিয়ে কিন্তু আমরা কোরিয়ান গ্লাস স্কিন অ্যাচিভ করে থাকি। এবার সেটা তো সিঙ্গেল সেশন থেকেই রেজাল্ট, একটা সেশন থেকেই রেজাল্ট, মোটামুটি ফাইনাল রেজাল্ট চলে আসে উইদিন 21 to 25 days ম্যাক্সিমাম, ঠিক আছে? একটা ডাউন টাইম থাকে 7 দিনের, 7 দিন হওয়ার পর থেকেই স্কিনটা ভালো হতে শুরু করে এবং 25 থেকে 27 দিনের মধ্যে একটা খুব সুন্দর ওই ফ্ললেস গ্লোয়িং স্কিন চলে আসে। অকেশনালি দিস ক্যান বি রেকমেন্ডেড, ঠিক আছে? বাট এটার কিন্তু লনজিভিটি আপ টু ম্যাক্সিমাম আপ টু 3 to 4 months, এর বেশি কিন্তু থাকবে না। বিকজ তারপর স্কিন বুস্টার্স বা হাইলুরোনিক, যে আমরা ইনজেক্টেবল ময়শ্চারাইজার যেগুলো বলে থাকি, হাইলুরোনিক অ্যাসিডটা যে আমরা স্কিনের ভেতরে দিচ্ছি, এটা কিন্তু ডিজলভ হয়ে যায়, ন্যাচারালি ডিজলভ হয়ে যায়, ওটাতে কারোর কিচ্ছু করার থাকে না, কারণ বডির যেটা নিয়ম। তারপরে আবার সেই 4 মাস পরে কিন্তু সমস্তটা রিপিট করতে হবে। এবার এর মধ্যেও চলে আসি যে আমি দুটো টার্ম ইউজ করলাম, যে পিডিআরএন আছে একটা, তার সাথে এক্সোজোম আছে এবং স্কিন বুস্টার্স। দিজ আর, এই যে 3টে ট্রিটমেন্টের নাম বললাম, দিজ আর কমপ্লিটলি ন্যাচারাল ট্রিটমেন্ট।
We are not using anything that is damaging your actual skin's health. বাট যখন আমরা বোটক্স বা ফিলার্স ইউজ করছি, বোটক্স এবং ফিলার্সের ক্ষেত্রে কিন্তু দ্যার ইজ আ সার্টেন অ্যামাউন্ট অফ হেলথ কম্প্রোমাইজ। দ্যাটস ওয়াই আমাদের যে আমাদের স্কিন বিতে নাম্বার ওয়ান পয়েন্ট, ইভেন when you go to our social media and everywhere, we have clearly and in big letters we have written that no Botox and no fillers, because we strongly believe an artificial treatment that is injected by either a toxin or something which is which is not compatible with your skin, sometimes of course compatible fillers, but সেগুলোতে কিন্তু there are certain complications. And every time, every 6 months, repeating those treatments, it takes a lot of financial burden as well as a lot of effort. এগুলো কিন্তু পেন ফ্রি ট্রিটমেন্ট নয়। দিজ আর মানে এগুলোতে সার্টেন অ্যামাউন্ট অফ পেন হয়, এগুলো ডাউন টাইম থাকে। তো বছরে প্রত্যেক 6 মাস, 5 থেকে 6 মাসে রিপিট করা, ইট ইজ আ টাফ থিং। এবং আমরা তার জন্যই সবসময় বলি স্টে ন্যাচারালি জিনিসগুলোকে মেনটেন রাখুন। তার সাথে যেটা যেটা করা সম্ভব, বাড়িতে যতটা হোম কেয়ার করা সম্ভব সেগুলো মেনটেন করুন, এমনি স্কিন হেলদি গ্লোয়িং থাকবে। আচ্ছা, এবার যে এই ট্রিটমেন্টটা ধরো নিলাম, এরপর ধরো আমি মানে কোনো রকম সানবার্ন হলো ধরো আমার, বা আমি ধরো বাড়িতে কুক করছি, মানে আমার এখন বেশিরভাগ ফ্যামিলি তো নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা সবাই জানি সেটা, তো সবকিছুই বাড়িতে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে ধরো আমি যেমন একজন অভিনেত্রী, আমাকে রোজ ক্যামেরার সামনে আসতে হয়, কিন্তু আমাকে বাড়িতে গিয়ে আমার মেড না এলে আমাকে রান্নাও করতে হয়। সো আই হ্যাভ টু ডু এভরিথিং। তো সেক্ষেত্রে আমি কি এইটা করে রেগুলার বেসিসে মেকআপ করা, বা এই যে ধরো কুক করা, বা রাস্তায় বেরোনো, আউটডোর শুট করা, রোদ্দুরে আসা, তাপ নেওয়া, এগুলো কি আমি করতে পারবো? এটা একটা খুব বড় প্রশ্ন। এটা আমার মতন সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরই একটা প্রশ্ন, যে এরকম অনেক রকম ট্রিটমেন্ট আছে যেখানে কিন্তু আমাদের যা প্রফেশন এবং আমরা নিজের উপর যে পরিমাণ অত্যাচার করতে হয় আমাদের, রাদার তার একটাই কারণ হচ্ছে লাইটস। আমাদের সারাক্ষণ 14 ঘন্টার মধ্যে আমরা মেকআপ রুমে যে যতটুকু সময় থাকলাম, ধরো আমি লাইট অফ করে নিলাম, কিন্তু যখন আমি ফ্লোরে থাকছি আমাকে তো এত লাইট নিতে হচ্ছে, সেগুলো সব লাইট ভীষণ, মানে আমরা জানি যে স্কিনের জন্য হার্মফুল, ভেরি হার্মফুল। তো সেক্ষেত্রে এই কোরিয়ান গ্লাস গ্লো স্কিন ট্রিটমেন্টটা নিয়ে কি আমি প্রত্যেক দিন এইভাবে শুটিং করতে পারবো? আমার কি সেটা মেনটেন থাকবে কোনোভাবে? সেটা তুমি আমাকে একটু বলো। একদম, ভেরি ভেরি গুড কোয়েশ্চেন সুদীপ্তা। ইনফ্যাক্ট মানে আমি এটা বলতামই যে বেসিক্যালি আমরা যে ট্রিটমেন্ট করলাম, ঠিক আছে, নাও কামস দ্য মেনটেন্যান্স পার্ট। প্রত্যেকের স্কিনে এখন প্রচণ্ড স্ট্রেস, অ্যাজ ইউ সেড, তুমি যেটা বললে, অ্যাকচুয়ালি ইটস আ ভেরি স্ট্রেসফুল কন্ডিশন ফর দ্য স্কিন। কত কিছু নিতে হচ্ছে স্কিনকে, এই যে লাইট, ইটস ভেরি ড্যামেজিং। এক্স্যাক্টলি, মানে আমি তোমাকে বলছি, আমি দীর্ঘ 15 বছর অভিনয় করছি, মানে যে স্কিন আমার ছিল সেটা তো এখন অনেক ড্যামেজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যখন কোনো ট্রিটমেন্ট নিতে যাই, আমাকে একবারের জায়গায় 1000 বার ভাবতে হয়, কারণ যখন আমি আজকে ট্রিটমেন্টটা নিচ্ছি, কালকে কিন্তু আমি জানি আমাকে মেকআপ করতেই হবে, কিন্তু সেখানে বারণ করা থাকে সম্পূর্ণ যে তুমি অ্যাটলিস্ট 3 days মেকআপের ধারের কাছেও যাবে না। বাট দ্যাট ইজ ইম্পসিবল ফর আস, বিকজ উই আর ডুইং টেলিভিশন, এবং টেলিভিশন কি ইচ অ্যান্ড এভরিডে শুটিং, হ্যাঁ, ইচ অ্যান্ড এভরিডে, এবং জাস্ট একটা সানডে হয়তো আমাদের খুব বড় জোর ছুটি থাকে। তো সেক্ষেত্রে তুমি দৈপাইকা ইউ নো ইট ভেরি ওয়েল কি যে কতটা স্ট্রেস এবং কতটা হেডেক থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই ধরনের ট্রিটমেন্টগুলো আমাদের জন্য কি প্রযোজ্য? তুমি সাজেস্ট করো, কারণ যেহেতু তুমি একজন অ্যাস্থেটিক প্র্যাকটিশনার, তো সেক্ষেত্রে তুমি আরো বেটার বলতে পারবে। কারণ আমরা কি করে, একজন ডার্মাটোলজিস্টের কাছে গেলাম, সে আমাকে 4টে ফিলার সাজেস্ট করে দিল, আমি নিয়ে নিলাম, 6 মাস পর দেখলাম যা ছিল সেটাই আবার পুনরায় চলে এসেছে, আবার আমাকে নিতে হবে, এবং সেটা যথেষ্ট খরচা, ডেফিনেটলি সেটা অবশ্যই একটা, এবং পেনফুল অ্যাজ ওয়েল অ্যাজ। তো সেই তুমি আমাকে বলো যে যদি আমি এটা নর্মাল কিছু প্রসিডিওরে যাই, তাহলে আমি কি প্রসিডিওরে যাব, এবং সেটা কতদিন আমার জন্য, মানে আমার কতদিন আমার স্কিনে কনসিস্টেন্সিটা থাকবে, মানে আমাদের মতন যাদের এত স্ট্রেস। না, ডেফিনেটলি এটা আমি যা শুনে বুঝলাম, দ্যার ইজ আ লট অফ হাই লেভেল স্ট্রেস। তুমি যে 3-4টে পয়েন্ট মেনশন করলে, যে আউটডোর শুট, প্রচন্ড সান এক্সপোজার, আমাদের মজাটা হচ্ছে এখানে যে শীতকালে রোদ্দুরে কাজ হচ্ছে, যখন প্রচন্ড গরম তখনই যেতে হচ্ছে, হ্যাঁ, যখন 40 ডিগ্রি 42 ডিগ্রি বাইরে, তখন কিন্তু আমরা আউটডোরে শুট করছি, মানে এটা একটা নিয়ম, এটা হয়েই থাকে। তো সেক্ষেত্রে স্বাভাবিক, হোয়াট শুড আই ডু? রাইট। তো সেক্ষেত্রে এই যে লনজিভিটি ট্রিটমেন্ট করলে তার একটা থাকবেই, মানে একটা মেয়াদ থাকবেই, তারপর কিন্তু আস্তে আস্তে স্কিনটা উইল বি ব্যাক টু নর্মাল, ঠিক আছে? তো
তো সেটা যেটা করা যেতে পারে, আমি যখনই ন্যাচারাল ট্রিটমেন্টের কথা বলছি, আমি পরে বোটক্স ফিলার্স এগুলোর কথা বলছি, তো ফার্স্ট যেটা ন্যাচারাল ট্রিটমেন্ট সেটা তো খুব মাইল্ড ট্রিটমেন্ট হয়, সেটা তো বিশাল একটা চেঞ্জ আনছে না স্কিনের মধ্যে। ফার্স্ট সেশন, সেকেন্ড সেশন, থার্ড সেশন, ফোর্থ সেশনকে গিয়ে তুমি একটা খুব ভালো মতো চেঞ্জ বুঝছো, কিন্তু বাই দিস এই যে গ্যাপটা, এটাও তো স্কিনটাকে প্রোটেক্ট রাখতে হবে, তাহলে তো আমার সেকেন্ড সেশনটা গিয়ে কাজ করবে। সো এই গ্যাপের মধ্যে কিন্তু আমরা নানান রকম জিনিস সাজেস্ট করে থাকি। তুমি তো জানোই সানস্ক্রিন ইজ ভেরি কমন, এভরিবাডি ইজ ইউজিং, এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্কিনের জন্য আলাদা আলাদা সানস্ক্রিন হয়, সেগুলো আমরা সব বলে দিয়ে থাকি। তার থেকেও একটা খুব ভাইটাল জিনিস যেটা ভেতর থেকে অল ওভার বডিকে প্রোটেক্ট রাখবে, স্পেশালি ফেস প্রোটেক্টেড থাকবে, সেটা হচ্ছে ওরাল সানস্ক্রিন। যাদের এই ধরনের হাই লেভেল স্ট্রেস, তাদের কি করা উচিত? তাদের একটু অ্যান্টিঅক্সিডেন্ট নেওয়া উচিত। অ্যান্টিঅক্সিডেন্ট, ওরাল সানস্ক্রিন এবং তার সাথে কোলাজেন, এই তিনটে জিনিসের কম্বিনেশন কিন্তু দুর্দান্তভাবে স্কিনকে প্রোটেক্ট করে। সেটা তুমি রান্নার সামনে যাও, গ্যাসের সামনে যাও, অফকোর্স তুমি একটা ফিজিক্যাল সানস্ক্রিন, যে টপিক্যাল সানস্ক্রিন, সেটা লাগিয়েই যাবে, কিন্তু তারপরেও কিন্তু সেই জায়গায় প্রোটেকশন দিতে পারে না সানস্ক্রিন। তো তার জন্য এই ওরাল সানস্ক্রিন খাওয়াটা কিন্তু খুব জরুরি। কিভাবে খেতে হয়? 3 মাস অন অ্যান্ড অফ, ঠিক আছে? দিজ আর জাস্ট ন্যাচারাল। এটা কিন্তু এই নয় যে ওরাল সানস্ক্রিন খাওয়াচ্ছি মানে এটা কোনো আলাদা ধরনের ওষুধ বা মেডিসিন, এটা কিন্তু কোনো মেডিসিন নয়। যেমন টমেটো দিয়ে আমরা মুখে যখন যখন খুব ট্যান পড়ে যায়, আমরা টমেটো ইউজ করি, এটা ঘরেলু নুস্কা, একদম ঘরেলু নুস্কা। তো টমেটোতে কি আছে? লাইকোপেন। লাইকোপেনই কিন্তু এই ওরাল সানস্ক্রিনের মধ্যে আছে, যেটা আমাদের প্রোটেকশন করে ফ্রম দ্য সান ড্যামেজ, ফ্রম লাইট ড্যামেজ। এই যে লাইট থেকে একটা সাংঘাতিকভাবে, যে সারাদিন তুমি লাইটের মধ্যে থাকছো, শুটিং হচ্ছে, এই ড্যামেজটা কিন্তু প্রিভেন্ট করে ফ্রম ওরাল সানস্ক্রিন। এবার মেকআপ তোমাকে রেগুলার করতে হচ্ছে, কারণ মেকআপ ছাড়া কিছুই পসিবল নয়, ঠিক আছে? আর শুধু তোমাদের ক্ষেত্রে না, সত্যি বলবো, এখন সবাই মেকআপ করে। একদমই মেকআপ ইজ সামথিং যেটা কিন্তু মানুষের পার্ট থেকে সরানো যাচ্ছে না, এবং মেকআপটা কোথাও গিয়ে না মানুষের কনফিডেন্স লেভেলটাকেও বাড়িয়ে দিচ্ছে প্রচন্ডভাবে। এবং মানে একটা সময় ছিল যে মেকআপ মানে হচ্ছে যে অতিরঞ্জিত কিছু একটা, বাট এখন মেকআপটা ভীষণ ব্যাডলি নিডেড। একদম, মানে তুমি যদি নিজেকে একটু প্রেজেন্টেবল করে রাখতে চাও বা কোথাও নিজেকে প্রেজেন্ট করতে চাও, সেক্ষেত্রে যেমন তোমার অ্যাটায়ারটা ইম্পর্টেন্ট, তোমার সাইমultaneously কিন্তু মেকআপটা খুব প্রপার হওয়া খুব দরকার। রাইট, অ্যাবসলিউটলি। ইট হ্যাজ অ্যাকচুয়ালি বিকাম আ পার্ট অফ আওয়ার লাইফস্টাইল সবার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে মেকআপের থেকে তো ড্যামেজ আসবেই। এবার আমাদের এই ট্রিটমেন্টটা, এই যে গ্লাস ট্রিটমেন্ট বা অন্য যে ধরনের ট্রিটমেন্টস আমরা করছি, সেই ট্রিটমেন্ট কিন্তু অ্যাকচুয়ালি প্রোটেক্ট করছে স্কিনটাকে, অ্যাকচুয়ালি কিন্তু ড্যামেজটা থেকে বাঁচাচ্ছে। প্লাস যে সাপ্লিমেন্টগুলো আমি তোমাকে বললাম, সেই সাপ্লিমেন্টগুলো কিন্তু তোমার স্কিনটাকে অতটা ড্যামেজ বা অতটা ক্ষতি হতে দেবে না, ঠিক আছে? যেটা একটা সাধারণ মেকআপ করে ক্ষতি হচ্ছে, বা একদম ডাইরেক্ট চলে গেলাম রান্না করতে, যে ক্ষতিটা হচ্ছে, সানের মধ্যে দাঁড়িয়ে আছি ঘন্টার পর ঘন্টা, যে ক্ষতিটা হচ্ছে, এই সাপ্লিমেন্টগুলো কিন্তু স্কিনটাকে বাঁচিয়ে দেবে, হেল্প করছে, একদম হেল্প করছে। তুমি দেখবে যে তুমি 1 মাস, টানা 1 মাস, ঠিক আছে, তুমি সব কিছু করছো, ইউ আর হ্যাভিং আ ভেরি স্ট্রেসফুল লাইফ, তোমাকে রোজ সকালবেলা উঠে শুটে যেতে হচ্ছে, রাত্রিবেলা এসে সেখানে করতে হচ্ছে, সব কিছু করার পরেও তুমি দেখবে 1 মাসে কিন্তু স্কিনের সেই ড্যামেজটা আসবে না, যেটা তুমি সাপ্লিমেন্ট না খেয়ে যে ড্যামেজটা আসবে। সো দিস ইজ ভেরি ভেরি এসেনশিয়াল পার্ট। এবং তার সাথে অফকোর্স তুমি যেটা জিজ্ঞেস করলে যে তোমাদের কি এই ট্রিটমেন্টটা করানো যাবে কি না, তার কারণ হচ্ছে এই ট্রিটমেন্টগুলো কিন্তু একটু ডাউন টাইম থাকে। তো বেসিক একটা মিনিমাম গ্যাপ অফ 48 আওয়ার্স টু 72 আওয়ার্স কিন্তু দিতেই হয়, সেই জায়গাটা কিন্তু মেকআপ করা যায় না, আদারওয়াইজ স্কিন উইল বিকাম মোর ড্যামেজড, আরও ড্যামেজ, এই ট্রিটমেন্ট থেকে আরও বেশি ড্যামেজ হয়ে যাবে, উইচ উই ডোন্ট ওয়ান্ট, ঠিক আছে? তো অলওয়েজ এটা একটু মাথায় রাখতে হবে যে আমাদের কিন্তু এই গ্যাপটা দিতেই হবে। স্বাভাবিক, ওয়েন ইউ আর, মানে একদিন তুমি ছুটি পাচ্ছ সানডের দিনটা, কবে ট্রিটমেন্ট করাবে আর কবেই বা গ্যাপ দেবে, অ্যাবসলিউটলি এই একটা ব্যাপার কাজ তো করেই, কিন্তু দেন অ্যাগেন স্কিন অ্যান্ড ওন সেলফ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ওই টাইমটা একটু বার করে নিতে হবে। ওই 48 ঘন্টা এবং 72 ঘন্টার গ্যাপটা কিন্তু এটা ম্যান্ডেটারি, এই টাইমের মধ্যে কিন্তু মেকআপ করা যায় না, ঠিক আছে? করলে হিতে বিপরীত, সোজা কথা। তো ওই জায়গাটা মেনটেন করলে বাকি এবার যে টাইমটা, তখন মেকআপ করা হোক, লাইটে এক্সপোজার হোক, হোয়াট এভার ইট ইজ, স্কিন কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে মেনটেন্ড, এবং সাপ্লিমেন্ট নিলে তো কোনো কথাই হবে না, ইট উইল বি মেনটেন্ড। ওকে, ফাইন। অনেক রকম প্রশ্ন করে একেবারে জর্জরিত করে ফেলেছে যে দইপাইকাকে, কিন্তু খুব সুন্দর সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ দইপাইকা। থ্যাংক ইউ। এই অ্যাকচুয়ালি আমাদের স্কিন ট্রিটমেন্ট নিয়ে, রাদার স্কিনের নানান রকম সমস্যা এবং স্কিনকে হেলদি করার জন্যে, স্কিনকে ভালো রাখার জন্যে আমরা প্রত্যেক দিন কিছু না কিছু চেষ্টা তো ডেফিনেটলি করি, কিন্তু সেই চেষ্টাগুলো খুব অর্থপূর্ণ হওয়া খুব দরকার। এবং তার জন্যই দইপাইকার অ্যাস্থেটিক ক্লিনিক রয়েছে
যেখানে কিন্তু অবশ্যই তোমরা চলে যেতে পারো। এবং যেহেতু দৈপাইকার সঙ্গে আমার আলাপ হওয়ার পরে দীর্ঘদিন এই বিষয়ে কথা হয়েছিল, তাই আজকে যখন আমরা এইভাবে একটা কি বলবো, এইভাবে আলাপ, মানে তোমাদের সাথে তো দৈপাইকার প্রথম হলো, কিন্তু আমি যেহেতু ওর সম্পর্কে আগেও শুনেছি বা আজকে আলাপ হয়েছিল এবং আজকেও কথা হলো, অনেক কিছু জানতে পারলাম যেগুলো অজানা থেকে যায়। এবং অজানা থাকা অবস্থায় কিন্তু আমরা এরকম অনেক ট্রিটমেন্ট নিয়ে ফেলি, কিন্তু যার পর সেই রেজাল্ট আমরা পাই না, তখন বলি যে এই ক্লিনিকে গিয়েছিলাম কিন্তু সেই রেজাল্টটা পাইনি। তো উই নিড টু নো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি গ্লাস গ্লো স্কিন, এবং সেটা করতে গেলে আমাদের কি কি করতে হবে আগে এবং পরে, এবং কতদিনে সেটা রেজাল্ট পাবো, কতগুলো তার সেশন, এবং অ্যাজ ওয়েল অ্যাজ কি কি মেডিসিন বা রেগুলার রিপেয়ারের জন্য স্কিনকে কতটা আমাদের ইম্পর্টেন্স দিতে হবে, কারণ স্কিনকে গুরুত্ব দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট। একদম ঠিক আছে, তবেই কিন্তু স্কিন তোমার কথা শুনবে। রাইট। তো দৈপাইকা, তুমি আরো একবার তোমার দর্শকদের জন্য প্লিজ বলে দাও যে তোমার কোথায় এই ক্লিনিকটা রয়েছে, এবং একটু ডিটেলে সবাইকে জানিয়ে দাও, তাহলে অবশ্যই তোমার ক্লিনিকে সবাই আসবে। আর আমাদের আরো অনেক এরকম প্রশ্ন থাকবে, আমরা বিভিন্নভাবে আলোচনায় যাব। আজকের জন্য এটুকুই থাক। দৈপাইকা, তুমি প্লিজ ডিটেলে একটু বলো। একদম, আমাদের ক্লিনিকের নাম স্কিন বি এস্থেটিক্স, যেটা লোকেটেড একদম হাজরার চারমাথার মোড়ে, যতীন দাস মেট্রো স্টেশনের একদম পাশেই। তো সেখানে চলে আসতে হবে। এবং স্কিনের কোনো রকম কনসার্ন, যেরকম বললাম, আমাদের ডার্মাটোলজিস্ট আছেন, আমাদের এস্থেটিক মেডিকেল প্র্যাকটিশনার আছেন, এবং কসমেটোলজিস্ট অ্যান্ড থেরাপিস্ট আছেন। উই আর আ টিম যারা বেস্ট মানে মেডিকেল ট্রিটমেন্ট রিলেটেড টু স্কিন অ্যান্ড হেয়ার আমরা প্রোভাইড করে থাকি। এবং সব ধরনের ট্রান্সপারেন্সি, প্রথম কনসালটেশনেই পুরোপুরিভাবে ট্রান্সপারেন্ট, এবং আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয় যে কি করলে বেস্ট হবে, কোন জিনিসগুলো করলে সেগুলোতে একদম উইদিন 2 to 3 সেশন বা 4টে সেশনের মধ্যে রেজাল্ট অ্যাচিভ হবে, কোনো ধরনের মানে মিসলিড করা হয় না। তো সেই জায়গাটা মাথায় রেখেই কিন্তু আমাদের স্কিন বিকে তৈরি করা হয়েছে, এবং একদম নন ইনভেসিভ ট্রিটমেন্ট। সো ডেফিনেটলি ডু গিভ আ ভিজিট।